একমাত্র তুই ছাড়া এই বাড়িতে কারোর সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না রে। কারণ আমি জানি এই বাড়িতে তুই ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। সত্যি করে বলো তো কি হয়েছে বস? এটা কোনো বড় সড়ো গন্ডগোল তো হয়েছে, আমাকে বলবে না বস? বললাম তো এখনই বলা যাবে না, অসুবিধা আছে। ঠিক আছে, এখন বলতে হবে না, তোমার যখন মনে হবে তুমি পটলাকে বলবে দেখবে তোমার মন হালকা হয়ে যাবে বস। হ্যাঁ বস, বস একটা কথা জিজ্ঞেস করবো বস, উত্তর দেবে, রাগ করবে না তো? বল। বলছি এতদিন হয়ে গেছে বিয়ে শাদী করো না কেন? কি হঠাৎ এই সময় এরকম একটা উদ্ভট প্রশ্নের কারণটা কি? আরে এমনি জিজ্ঞেস করছি, বিয়ে শাদী করে ঘরে বউ আনলে সেটা তোমার দেখভালটা করতে পারতো, কেন করনি গো বিয়ে? আমার দুই ভাই বোন যখন খুব ছোট তখনই আমার বাবা আর মা দুজনে একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে যায়। তোমার সঙ্গে কিন্তু আমার জীবনের অনেক মিল বস। ওহ কি মিল, যেন সালা কাক আর চিল। ওদের ছোট থেকে বড় করে তোলা, তারপরে লেখাপড়া শেখানো, নিজের পড়াশুনো শেষ করা, আর তারপরে পরেই চাকরি পেয়ে যাওয়া, এইসব কারণে আর সত্যি কথা বলতে কি তেমন মনের মতো পছন্দের মেয়ে পাইনি বলে বিয়েটাও আর করা হয়ে ওঠে। বস কেমন মেয়ে পছন্দ তুমি বলো তো, কাল সকাল দিয়ে তোমার জন্য আমি মেয়ে খুঁজতে পারবো? কি? হ্যাঁ বলছি, হ্যাঁ আমি তোমার জন্য মেয়ে খুঁজে এনে দেবো। আমার বস এত হ্যান্ডসাম হিরোর মতো দেখতে, তোমার জন্য একদম এমন ফাটাফাটি মেয়ে না দেবো না, হিরোইনের মতো লাগবে, একদম নায়ক নায়িকা মনে হবে পাশে। আমি পারবো, বলো কেমন মেয়ে পছন্দ? আমি পারবো। সে তুই পারিস, কারণ তুই যা জিনিস। তুমি ভরসা রাখো না আমার ওপর, তুমি এত সুন্দর চেহারা তোমার নায়িকার মতো এনে দেবো, একদম সুন্দর লাগবে। বলো কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ? হ্যাঁ বলো বলো, আমি আনবো। এই ধর তোর মতো মেয়ে। কি হলো? দূরবে কি ভাট সালা, কি ভাড়া উঠছে এসব? আজ তো একটা বেড়া ছেলে তোমার সামনে দাঁড়িয়ে গেছে, খাড়া খাড়া মেয়ে মানুষ বানিয়ে দিচ্ছ। তোমার কি হয়েছে? কি চোখে কি নেওয়া হয়েছে নাকি? না রে বাবা, ওসব আমার কিছু হয়নি। তোকে একদম আমাকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমি এটা বলতেই চাইনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে তোর স্বভাবের মতো, বুঝেছিস? তোর স্বভাবের মতো স্বভাবের কোনো মেয়ে। তাই বলো? তুমি তো আমার ফিলে চমকে দিয়েছিলে। সত্যি রে, তোর স্বভাবের মতো স্বভাবের কোনো মেয়ে যদি পেতাম তাহলে বিয়েটা করেই ফেলতাম না। তোর মতো সৎ, স্বচ্ছ, সরল, মিথ্যে কথা বলবে না, যার মনে কোনো ক্লেদ থাকবে না, আমার কাজকে নিজের কাজ বলে মনে করবে, আমার অনাথ আশ্রমের বাচ্চাদের নিজের সন্তানের মতো ভালোবাসবে, গরিব দুঃখী মানুষের জন্য যার চোখে জল আসবে, আমি বাড়িতে না ফেরা পর্যন্ত সেও তোর মতো টেবিলে খাবার সাজিয়ে রাত জেগে বসে থাকবে, আমাকে ছাড়া খাবে না। তারপর কোনো কাজে অনেক দূরে বাইরে কোথাও চলে গেলে সেও তোর মতো আমাকে বলবে, আমাকে বাড়িতে একা রেখে তুমি বেশি দিন বাইরে থাকবে না, তোমাকে না দেখলে আমার খুব মন খারাপ লাগে। লাগে তো, খুব মন খারাপ লাগে অগ্নি। তুমি এতদিনের জন্য যখন বাড়ির বাইরে চলে যাও তখন তোমার জন্য আমার ভীষণ দুশ্চিন্তা হয়, কষ্ট হয়, কান্না পায়। আমার ভালো লাগে না তোমাকে ছাড়া বাড়িতে থাকতে। তুমি জানো, ফাঁকা ঘরে হ্যাঙ্গারে তোমার টাঙানো থাকে জামা কাপড়, আলমারিতে পাঞ্জাবি, আমি পাগলের মতো ওখানে ছুটে যাই, ওগুলোকে আমার কাছে নিয়ে এসে আমি গন্ধ শুকি, তোমার গায়ের গন্ধ পাই আমি, তোমার গায়ের গন্ধ। তখন আমার মনে হয় কোথায়, তুমি তো কোথাও যাওনি, তুমি একদম আমার কাছে আছো, খুব কাছে। তাছাড়া কথাই বলে না, স্বামী স্ত্রী বেশি দিন চোখের আড়ালে থাকতে নেই। বেশি দিন চোখের আড়ালে থাকলে মনের দূরত্বটাও বেড়ে যায়, আর তারপরে যদি কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায় তখন যে সেটা ভীষণ কষ্টের হয়, যন্ত্রণার হয়। তাই তো বলছি, আমাকে ছেড়ে যেও না অগ্নি। তুমি জানো, সারাদিন কত স্বপ্ন দেখি তোমাকে নিয়ে, মনে মনে কত রঙিন রঙিন স্বপ্ন। আমি শুধু তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। হ্যাঁ, এই যেমন একটা স্বপ্ন আমি এরকম দেখি, আমি ভাবি হয়তো তুমি আমি কোথাও আমাকে নিয়ে তুমি কোথাও বেড়াতে গেছো, অনেক অনেক দূরে কোথাও, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি আর তুমি, আর কেউ না। নীল নির্জনে কোনো এক মেঘলা দুপুরে পাখির ডানার মতন দুজনকে ভাসিয়ে দেবো, আর তারপর বলবো সারাটা দুপুর মেঘেলায় আকাশ থেকে অঝোর ধারায় দুষ্টু বৃষ্টিতে। অগ্নি, তুমি কোথায়? আমার স্বপ্নে এসো প্লিজ, প্লিজ এসো অগ্নি, আমার স্বপ্নে।
মেঘলা আকাশ থেকে অঝরে ধারায় দুষ্টু বৃষ্টিতে সারাটা দুপুর মেঘলা আকাশ থেকে অঝরে ধারায় দুষ্টু বৃষ্টিতে সারাটা দুপুর মেঘলা আকাশ থেকে অঝরে ধারায় দুষ্টু বৃষ্টিতে ভিজে হই একাকার, ভিজে হই একাকার, ভিজে হই একাকার, ভিজে হই একাকার। হ্যালো, হ্যাঁ বল সোহেল। না রে, এখনো প্রবালের কোনো খবর পাওয়া যায়নি। এত উতলা হোস না বোন, দেখ এই ধরনের কাজ একটু তো সময় লাগবেই রে। চেষ্টার তো কোনো ত্রুটি করছি না, তুই তো জানিস। হ্যাঁ কাঁদিস না, তুই কাঁদলে আমার খারাপ লাগে না। হুম 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 ঠিক আছে, আমার মনে হয় কিছুদিনের মধ্যে তোকে একটা খবর আমি। হ্যাঁ হ্যাঁ রাখি। হ্যাঁ, বড় উতলা হয়ে পড়েছে মেয়েটা। অবশ্য হবে নাই বা কেন, এ ধরনের ঘটনায় তো উতলা হওয়াটাই স্বাভাবিক। কয়েকদিন ধরে প্রবালের মোবাইলে ফোন করছে, কিন্তু কোনো রিং হয়ে যাচ্ছে, কোনো রেসপন্স করছে না। দেখি তো আজকে এটা ফোন করে। পুলিশ ডিপার্টমেন্টের টাওয়ার সার্চ রিপোর্ট বলছে প্রবালের ফোনটাই ঝাড়গ্রাম অঞ্চলে কারোর কাছে আছে। একবার ফোন করে দেখি তো কে সে মহিলা ফোনটা ধরে কিনা। কীরকম ব্যাপারটা হচ্ছে, কয়েকদিন ধরেই দেখছি বারবার এই নম্বরটা থেকে ফোন আসছে, কিন্তু আমি রিসিভ তো করছি না। দেখি পটলার মোবাইলে রিং হচ্ছে কেন? পটলার যে মোবাইল ফোন আছে এটা আমার জানা ছিল না। প্রবালের ফোনটা পটলার কাছে থাকবে কেন? কি করব, ধুর কেটেই দিই। কেটে দিল? পটলা ফোনটা কেটে দিল? দেখি তো আরেকবার করে। এই তো খুব খুব যন্ত্রণা। এ কি, আবার সেই নাম্বারটা থেকে ফোন এসছে। বিড়বিড় করে কি বলছে? কেন যে মুহূর্তের সাথে মোবাইলটা মেঝে থেকে কুড়িয়ে নিতে গেলাম ছাতা। একটা কাজ করি, ফোনটা কেটে সুইচটাকে অফ করে দিই। কেটে দিল আবার? পটলা আবার ফোনটা দেখি তো আরেকবার করে। না, সুইচ অফ করে দিয়েছে। সুইচ অফ করে দিয়েছে পটলা। রহস্য, গভীর রহস্যের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, কিছু বলবি রে? চমকে উঠলে কেন? না কিছু না, বল কি বলবি বল। কি আবার বলবো, বলছি তুমি বলছিলে যে শরীরের উপর দিয়ে ধকল যাচ্ছে, মনের উপর দিয়ে ধকল যাচ্ছে, ক্লান্ত লাগছে, তো রাত করছো কেন? রাত হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, চলো। হ্যাঁ ঠিকই বলেছিস রে পটলা, কদিন ধরে শরীরের উপর দিয়ে এমন ধকল যাচ্ছে না, এবার একটু বিশ্রাম দরকার, বুঝলি, না হলে শরীরটা বিগড়েই যাবে। চল খেতে দিবি, চল। তবে জানিস রাতে ঘুম আসবে কিনা বলতে পারবো। কেন বস? এ বস, ঘুম না আসার মতো কোনো কারণ ঘটিয়েছে তাহলে না? চলো, কেন ঘুম আসবে না? পটলা আছে কিসের জন্য? হাত পা একদম ম্যাসাজ করে দেবো, ক্লান্ত শরীর খাবে শুয়ে ঘুমিয়ে পড়বে। চলো, রাত হয়ে গেছে, করতে পারবো না, তার আগে বলতো তোর কাছে ওই মোবাইল ফোনটা তুই কোথায় পেয়েছিস? তুই এত মাস এখানে আছিস, তোর যে মোবাইল ফোন আছে এটা তো আমাকে কোনোদিনও বলিসনি। মোবাইলের কথা গোপন করেছিস কেন তুই? হুম? সত্যি করে বলতো তুই কে? তোর আসল পরিচয় কি? আমি কিন্তু এক কথা বারবার জিজ্ঞেস করি না, এটা আমার চরিত্র বিরুদ্ধ। মোবাইল ফোনটা কোথায় পেয়েছিস, তুই কে, তোর আসল পরিচয় বলে ফেল তাড়াতাড়ি। এই আমি তোকে একটা প্রশ্ন করছি, তুই শুনতে পাচ্ছিস না? এদিকে ফের এদিকে বল, কোথায় পেয়েছিস ফোন? ফোন কোথায় পেয়েছিস? তুই কে, তোর আসল পরিচয় বলবি না, তাই না? হুম? বারবার করে জিজ্ঞেস করছি, কোনো উত্তর নেই। তাহলে শুনুন মিস্টার অগ্নিদেব মুখার্জি, আমি পটলা নই। আমি যাযাবর ভবঘুরে পটলার ছদ্মবেশে আসা সম্প্রীতি সেন। আপনি একজন মহিলা
মহিলা হয়ে এতদিন পুরুষের ছদ্মবেশ, যাযাবরের ছদ্মবেশে আপনি আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সম্প্রীতি সেন, এসবের মানে কেন কেন কি 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 বলছেন আপনি এসব? বলছি, ধরা যখন আলটিমেটলি পড়ে গেলাম, এবার তোমাকে সব কিছু বলতেই হবে। আমি এক অভাগিনী মেয়ে সম্প্রীতি। মাত্র 1.5 বছর বয়সে বাবা মা দুজনকে একটা অ্যাক্সিডেন্টে হারিয়ে এক দুঃসম্পর্কের মামা মামির বাড়িতে অনাদারে অবহেলায় বেড়ে ওঠা নারী সম্প্রীতি। বেশ কয়েক মাস আগে আমার সেই দুঃসম্পর্কের মামা আর মামি আমাকে এক নারী পাচারকারী মদ্যপ শয়তানের সঙ্গে বিয়ে দিয়ে পাকিস্তানের বাজারে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে একটা মিথ্যে বিয়ের বাসর সাজায়। আমি সেই মিথ্যে বিয়ের বাসর ভাঙা অভিশপ্ত বিয়ের কোন সম্প্রীতি। মাই গড! তার মানে আপনি সেদিন বিয়ের বাসর থেকে বেরিয়ে ওই ট্রেনে, যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে আপনি আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। তো কেন আপনার মামা এরকম কাজ করতে গেলেন না? তিনি কে, কি নাম তার, তার বাড়ি কোথায়? কেন করলেন? টাকার জন্যে। 5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চেয়েছিল পাকিস্তানের বাজারে। আমার মামা পেশায় একজন নারী পাচারকারী শয়তান, আর আমাকে পাকিস্তানের বাজারে বিক্রি করে দেওয়া চক্রান্তকারী সেই দুঃসম্পর্কের মামার নাম সাধন সরকারের। তার বাড়ি বর্ধমান জেলার মালতীপুর গ্রাম। সাধন সরকার বাড়ি বর্ধমান জেলা মালতীপুর। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো আমাকে, সেদিন সেই অভিশপ্ত বিয়ের রাতে আপনাকে বিয়ে করতে আসা সেই মদ্যপ ব্যক্তিটি যার কথা আপনি বলছেন, আচ্ছা তার নাম কি? প্রবাল মিত্র। ও মাই গড, ও মাই গড, আপনি একদম ঠিক কথা বলছেন তো? আপনি নিশ্চিত? আপনি নিশ্চিত সেদিন আপনাকে বিয়ে করতে আসে সেই মদ্যপ ব্যক্তিটির নাম প্রবাল মিত্র? এটা আপনি দেখুন, আমি একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। এমন এমন সমস্যা, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। বলুন বলুন না, সেই 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 ব্যক্তিটির নাম প্রবাল মিত্র, এ ব্যাপারে আপনি নিশ্চিত? এই ফোনটা তো প্রবালের ফোন। হ্যাঁ, মানে প্রবাল এসেছিল। প্রবাল মিত্রের ফোন এটা। আচ্ছা, মেঝেতে পড়ে গেছিল, পকেট থেকে আমি তুলে নিয়েছিলাম। মেঝেতে পকেট থেকে কি ঘুরেছিল বলুন তো? আসলে আমি যখন বুঝতে পারলাম যে ওরা আমাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে, তখন আমি প্রতিবাদ করি ওখানে দাঁড়িয়ে। তখন ও আমার দুঃসম্পর্কের মামা আর মামি আমাকে ওই মত্ত প্রবাল মিত্রের সঙ্গে ওই ঘরটার মধ্যে বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে। আর তখন আমার নারীত্বের অপমান করার জন্য, আর তখন ওই বন্ধ ঘরের মধ্যে ওই প্রবাল মিত্র ও সেই অভিশপ্ত বিয়ের রাতে, বিয়ের আগে আমার ইজ্জতটা লুট করতে উদ্যত হয়। আমি তখন বিশ্বাস করুন একেবারে নিরুপায় হয়ে গিয়ে আমার সম্মান বাঁচানোর জন্য, আমার ইজ্জত রক্ষা করার জন্য সেই রাত্রেই ওই প্রবাল মিত্রকে খুন করে ফেরার হয়ে যায়। কি বলছেন আপনি এটা? নো 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 নো। আর তারপরে সেই ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট, অবশেষে যাযাবর ভবঘুরে পটলার ছদ্মবেশে আপনার বাড়িতে আশ্রয় করল। No, no, impossible. Absurd. কি হয়েছে? কি কোনো প্রবলেম তৈরি হয়েছে? প্রবাল মিত্র নামটা শুনে আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন? আপনি কি প্রবাল মিত্রকে এনিওয়ে কি ভাবছেন অগ্নিদেব বাবু? আমার জীবনের এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কথা, যেটা আমি এত চেষ্টা করে, এত কষ্ট করে এতদিন সবার কাছ থেকে আড়াল করে রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম, আজ ধরা পড়ে গিয়ে আপনার কাছে সব অকপটে স্বীকার করে ফেললাম। এরপর নিশ্চয়ই আপনি আমাকে পুলিশের হাতে তুলে দেবেন। জানি না, কিছু বলতে পারবো না। আমি জানি না এখন আমার কি বলা উচিত, কি করা উচিত। শুধু এইটুকু বলছি, শুনে রাখুন, সেদিন সে অভিশপ্ত বিয়ের রাতে আপনার হাতে খুন হওয়া ওই মদ্যপ ব্যক্তিটির পরিচয়, সে আমার একমাত্র বোন সহেলির স্বামী প্রবাল মিত্র।
সাংঘাতিক কাজ করে ফেলেছি আমি, কি সাংঘাতিক কাজ করে ফেলেছি। আর খুনের অপরাধে আপনাকে শাস্তি দেওয়ার জন্যে আমাকে কোনো থানায়ও যেতে হবে না, কোনো পুলিশ ডাকতে হবে না, কারণ আমার ভগ্নিপতি প্রবাল মিত্র নিরুদ্দেশে এই কেসটা অনুসন্ধানের দায়িত্বে আছি আমি স্বয়ং, সিআইডি অফিসার অগ্নিদেব মুখার্জি। আমার ভগ্নিপতি প্রবাল মিত্রের সেল ফোনটা এবার আপনি আমাকে হ্যান্ড ওভার করতে পারেন। আর সেই সঙ্গে আর একটা কথা, আজ থেকে আপনি এই বাড়িতেই নজরবন্দি হয়ে থাকবেন। রিমেম্বার, দ্যাটস মাই অর্ডার। নো, ডোন্ট টাচ মি ফার্দার। যান। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। মাগো, ও মা, এ কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেল, কি সাংঘাতিক কাণ্ড, আমি কি করব? সবকিছুর মধ্যে কেমন একটা অশুভ ইঙ্গিত। 2 মাস হয়ে গেল, দাদু মানুষটা কোনো খবর দিল না। কোথায় আছে, কেমন আছে, আদৌ কি মানুষটা বেঁচে আছে, কে জানে? বলো ঠাকুর, বলো বলো। বৌমা, বৌমা, কোথায় তুমি? বাবা, আমি এখানে। যাই হোক, আমি একটু বেরোচ্ছি। এই দুর্যোগের মধ্যে আপনি আবার কোথায় যাবেন বাবা? চাল নেই বললে যে, যাই বাজার থেকে একটু চাল আনি গে। রাতে দুমুঠো গিলতে হবে তো নাকি? তুমি কোনো চিন্তা করো না, আমি এই ছাতা নিয়ে বেরোচ্ছি। আমি যাব আর আসবো। বাইরে যা দুর্যোগ তাতে ছাতায় মানবে না বাবা। তাছাড়া ঝড় জলের মধ্যে বাজারে কেউ কি দোকান খুলে রাখবে? একবার খোঁজ নিয়ে দেখতে তো কোনো অসুবিধে নেই মা। দুর্যোগের কথা বলছো, জীবনের উপর দিয়ে যা দুর্যোগ বয়ে যাচ্ছে, আর কোনো বাধাই এই জনার্দন মিত্রকে কাবু করতে পারবে না মা। আর আমি কারো কাছে নতি স্বীকার করবো না। হার যদি মানতেই হয়, তাহলে আমি মৃত্যুর কাছেই হার মানবো মা। আর কারো কাছে না, আর কারো কাছে না। বাবা, তুমি সদর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও, আমি এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি ফিরে আসবো। জানি বাবা, জানি সবাই সবার জায়গায় ঠিক সময় মতো ফিরে আসবে। এক সময় দুর্যোগ থেমে গেলে পাখিরাও বাসায় ফিরবে, ব্যস্ত মানুষ কাজের শেষে বাড়ি ফিরবে। কিন্তু আমি জানি আমার মানুষটা হয়তো আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। বাইরে একটা গাড়ি এসে দাঁড়ালো মনে হচ্ছে। এত রাতে কে এলো? দাদা এলো নাকি? দাদা এলে? দাদা, দাদা। দাদা না, তোমার নাগর এসেছে, আমি খোকন মান্না। আপনি এত রাত্রে এই বাড়িতে? তোমাকে নিয়ে যেতে এসেছি সোনা। কোথায় নিয়ে যেতে এসেছেন? দাদাকে নিয়ে যেতে এসেছি। বেরিয়ে যান, বাড়ি থেকে বেরিয়ে যান চুপ আপনি। শালি, একদম চিৎকার করে কথা বলবে না। তোমার দাদা অগ্নিদেব মুখার্জি সেদিন আমার গায়ে হাত তুলে আমার মাথার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, আর সেই আগুনটা আমি নিভিয়ে নেব। খোকন মান্না। খোকন মান্না, রানাঘাটের হুব্বা খোকন আমি। লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে গিয়ে বসবে, চলো। তারপর তোমাকে নিয়ে দীঘা থেকে যাবো, দীঘা। হ্যাঁ, আমার একটা পার্টি দীঘাতে নতুন দোকান খুলেছে, মেয়ে ছেলে বিক্রির দোকান, আর সেই দোকানে তুমি হবে নতুন মাল। শোনার, তোমার স্বামী আমার থেকে 50,000 টাকা নিয়েছে, আর সেটাকে তোমাকেই শোধ দিতে হবে। চল, চল। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। তাড়াতাড়ি ওঠ। ছেড়ে দে বলছি। ছাড়বো বলে তো ধরে নিস না। লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে গিয়ে বসবে, চলো। নাহলে আমার হাতে ক্লোরোফর্ম মাখানো রুমালটা আমি তোমার নাকে চেপে ধরবো, আর তুমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে, আমি তোমাকে নিয়ে পাতলা হয়ে যাবো। পাতলা, রানাঘাট থেকে সোজা দীঘা।
দেখেছো তো কি হয়েছে? প্রবালের স্ত্রী সহিল তো আছে, সহিল এখন আমার হাতের মুঠোয়। এক প্রবাল যাবে আর এক প্রবাল আসবে। আমার নাম সাধন সরকার। বাপ চৌধুরীর ব্যবসা আমাদের, মেয়ে ছেলে কারবার। কিন্তু কিন্তু সম্প্রীতির যে এখন আমার গলার কাঁটা হয়ে রয়ে গেছে। এই কাঁটা যতদিন আমি বার করতে পারছি ততদিন আমার শান্তি নেই, ঘুম নেই। তারপর গোদের উপর বিস্ফোরায় দুই চামচি নেপার কালীচরণ। যদিও প্রবালে ডেড বডির কোনো চিহ্ন আমি রাখিনি, তবু ওই নেংটি ইঁদুর দুটোকে আমার একেবারে বিশ্বাস হয় না। বিলাসীর সঙ্গে সব সময় গুজুর গুজুর ফুচুর ফুচুর করে। তবে কি সম্প্রীতির সঙ্গে ওদের কোনো যোগাযোগ আছে? যদি থাকে তাহলে তো সর্বনাশ। না 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 না, নজর রাখতে হবে ওই নেপার কালীচরণের উপর। বাজ পাখির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবো আমি। তা না হলে ওই তো নেংটি ইঁদুর দুটো এদিকে আসছে। আমি যাই, হোটেলের উপরে বারান্দা থেকে ওরা কি বলে শুনি আর কি করে দেখি। যাই। ভুল করেছি, ভুল, মস্ত বড় ভুল করে ফেলেছি আমরা কালীচরণ দা। সেই দিন রাত্রে সম্প্রীতির হাতে খুন হওয়া প্রবালের লাশটা সাধন সরকারের কথায় দামোদরের পাড়ে নিয়ে গিয়ে পুড়িয়ে না দিয়ে যদি সব ঘটনা পুলিশকে বলে দিতাম, তাহলে সাধন সরকার, প্রতিমা সরকার আর লালমোহন সাঁতরার সঙ্গে আমাদের দুজনকে জেল খাটতে হতো। সম্প্রীতি দিদিমণি এতদিনই পুলিশের হাতে ধরা পড়ে যেত। খুনের দেহে ফাঁসি হতো সম্প্রীতি দিদিমণি। ফাঁসি না না, সম্প্রীতির মতো মেয়ের এমন পরিণতি আমি সহ্য করতে পারতাম না। সম্প্রীতির জন্য সুরের বাচ্চার দরদ দেখো। আমিও কি সহ্য করতে পারতাম? জেলখানায় বসে যখন দেখতাম আমার বউ আর বাচ্চারা দেশে না খেয়ে তিল তিল করে মরছে। কিন্তু এখানে এই দীঘার বালুকা বেলা হোটেলে যা হচ্ছে তাই বা সহ্য করবো কেমন করে? এই কথা কেন বলছেন না বাবু? এই হোটেলে তো আমরা খারাপ নেই, দুবেলা খাচ্ছি, ঘুমোচ্ছি, সারাদিন হোটেলের সামনে দাঁড়িয়ে খদ্দের ডাকছি। এই হোটেলে আসুন স্যার, সব পাবেন এখানে, সব সব সব। ওই সবের মধ্যে আমার বিলাসও আছে ভাবলে বুকটা যে যন্ত্রণায় ফেটে যায় কালীচরণ দা। তার মানে যাইছিলাম যেদিন মালতীপুরে বাড়িতে বিলাসীকে প্রথম দেখি, সেই দিনই যে ওই মেয়েটা আমার মনে ধরা দিয়েছিল যাইছিলাম। তাই নাকি রে শালা? বিলাসী আমার ব্যবসার মাল, ওকে ছানা থেকে পোনা করে তুলেছি। তুই আমার মালের দিকে হাত বাড়িয়েছিস, এবার তো তুই গেছিস। আরে চললেন কোথায়? নেপা বাবু শুনুন। আর আমি এক মুহূর্ত বিলাসীকে হোটেলে রাখবো না। আজ আমি ওকে নিয়ে নন্দকুমারে চলে যাবো। তারপর দুজনে মিলে একটা যাত্রার দল নাম লেখাবো। বিলাসী হবে নায়িকা আর আমি হবো নায়ক। তারপর বলবো, উড়ে উড়ে বিলাসী, আমি তোকে লাইফ দিয়ে ভালোবাসি। আমি নেবার কৃষ্ণ পোদ্দার হতে পারি সাধন সরকারের 1 নম্বর হেল্পার, কিন্তু তোর দিকে যে বানাবে হোক তাকে আমি করে দেবো পাবার পার। পাগল পাগল সাধন বাবু সারারা সত্যি একটা অভিনয় পাগল মানুষ। এত সমস্যার মধ্যে অভিনয়ের ভূত থেকে ঘাড়ে বয়ে নিয়ে বেড়াচ্ছে। না যাই, কাজের লেগে পড়িয়ে যাই। এইদিকে আসুন স্যার, এই হোটেলে আসুন, হোটেল বালুকা বেলা। এখানে সব পাবেন স্যার, সব সব সব। ভাবতে পারিনি এমন একটা দিন যে আসবে, আমরা ভাবতেই পারিনি। বলো প্রতিভা। যা বলেছো সাধন, সামান্য একটা পুলিশ অফিসারের এই দীঘার মতো জায়গায় এত বড় একটা হোটেল থাকতে পারে? যা বলেছো মাসি, ক্ষমতা আছে অফিসার চাকলাদারের। আচ্ছা মাসি, এই মিনসে, আমাকে মাসি মাসি বলে ডাকতো না, আমি কিন্তু কেন তোর মুখে লাথি ঝুলে দেবো। রাতি ছাড়লেই হলো। কেন বলবো না মাসি? বিলাসীর মতো একটা টাটকা ফুলকে তুমি বাসি করিয়ে ছাড়লে। কলেজ কাটাবে এইগুলো বয়ফ্রেন্ড নিয়ে ফুর্তি করতে দীঘার এই বালুকাবেলা হোটেলে এসে উঠলে মেয়েগুলোকে পুষলে তুমি তাদের মাথায় ব্যবসার ধান্দা ঢোকাতে চাও। আমাকে মাসি বলবো না তো কি বলবো? না, বলবে না। ওই প্রতিমাকে মাসি বলে ডাকলে আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো। এই হোটেল থেকে লাথি মেরে দূর করে দেবে। মনে রেখো ল্যাংড়া মোহন, আমি এখন দীঘার এই বালুকাবেলা হোটেলের ম্যানেজার। তুমি হচ্ছে সেকেন্ড ম্যানেজার, মানে কর্মচারী। যাও, হোটেলের ঘরগুলো ভালো করে চেক করে এসো। বাথরুমগুলো ঠিকঠাক পরিষ্কার করা হয়েছে কিনা সেগুলো একবার দেখে এসো। যাও। যাচ্ছি। 50 টাকা দেখি। কেন 50 টাকা দেবো কেন? এই হোটেলে দুবেলা খাওয়া দাওয়া পাচ্ছ। না 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 না, মাস শেষ না হলে কোনো টাকা পয়সা পাবে না। কেন পাবো না? কেন পাবো না? কেন দেবেন না টাকা? এটা কি আপনার হোটেল না আপনার বাপের হোটেল? কি বলি ল্যাংড়া মোহন? তুই আমার বাপ তুলে কথা বলবি? এই মুখ সামলে কথা বলবি ল্যাংড়া মোহন। কেন মুখ সামনে কথা বলবো? কেন? পরের ধানে পোদ্দারি করবেন না, বুঝেছেন? এই হোটেলের মালিক আপনি নন, এই হোটেলের মালিক দীঘা থানার সেকেন্ড অফিসার চঞ্চল চাকলাদার। সারা শুয়োরের বাচ্চা। মানে কথাটা আমি চঞ্চল চাকলাদারকে বলিনি, আপনাকে বলেছি। আপনি কি শুয়োরের বাচ্চা? এই মিনসে, আমার স্বামীকে গাল দিলে না, আমি কিন্তু চুপ করে থাকবো না। সারা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কেন? কেন মারবে? কেন মারবে? আমি কি ওর কাছ থেকে টাকা চাইছি? আমি
মালিকের টাকা থেকে নিচ্ছি, তাহলে কেন আমাকে শ্মশানে পাঠাবে? মাসি ঠিক বলেছো, ঠিক বলেছো প্রতিভা। খুব খারাপ হয়ে যাবে কিন্তু বারবার দুজনে মিলে আমার উপর অত্যাচার। এত বড় সাহস! আমার বউকে তুই মাসি বলে ডাকছিস? আবার সুর করে বলাচ্ছে মাসি। আমি বলে বেড়াচ্ছি, এত বড় সাহস! কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে? চেঁচামেচি কিসের শুনে? আমার উপর কি অত্যাচার হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। নারী নির্যাতনের থেকেও ভয়ঙ্কর অত্যাচার। এই কি আপনি এখানে পড়ে আছেন কেন? মেরেছে, মেশো আমাকে লাথি মেরেছে। একে আমি খোঁড়া মানুষ, ভালো করে চলতে পারি না, তার উপর লাথি। আপনি প্রশাসনের কর্তা ব্যক্তি, আপনার হোটেলে প্রতিবন্ধী হেনস্থা হচ্ছে, তবু আপনি চুপ করে থাকবেন? বলুন, বলুন না, আপনি বকবেন না মেশোকে? মেশো? মেশোটাকে? কেন? ওই তো মাসির বর মেশো। সাধন মেশো 50টা টাকা চেয়েছি বলে মেশো আমাকে লাথি মেরেছে। কি করবেন 50 টাকা দিয়ে? বাংলা মাল খাবো, তারপর সমুদ্রের ধারে ঝাউতলায় গিয়ে ঘুমিয়ে থাকবো। কাল সারা রাত মশার কামড়ে ঘুমোতে পারেনি কিনা তাই। দিন না স্যার 50টা টাকা। সাধন বাবু, ওনাকে 50 টাকা দিয়ে দিন। এবার মেশো তুমি পথে এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মেশো, থ্যাংক ইউ মাসি। হ্যাঁ মাসি, এবার তাহলে আসি, টাটা বাই বাই, আবার যেন টাকা পাই। आवारा हूँ, आवारा हूँ, या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ, आवारा हूँ, या गर्दिश में हूँ, आसमान का तारा हूँ। आवारा हूँ, आवारा हूँ। মাসি, কিন্তু যা বলার সোজাসুজি বলে, আর খুব মজার মানুষ সাধন বাবু। যাই হোক, আপনার খোকন, মানে আপনার খোকন মান্না এখন এলো না তো সাধন বাবু? এসে যাবে স্যার, এসে যাবে। খোকন মান্না কাল রাতেই মাল গাড়ির দোলে রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই দীঘা এসে পৌঁছে যাবে স্যার। এসব কাজে খোকন একেবারে মাস্টারপিস। 20 বছর ধরে ওকে নিয়ে আমি কারবার করছি। ও নদিয়া বাংলাদেশ বর্ডার কভার করে, ও আমাকে বাংলাদেশি মেয়ে ছেলে সাপ্লাই দেয়। আজ যে মেয়েটি হোটেলে আসছে, তার নাম কি, কেমন দেখতে, ভালো দাম পাওয়া যাবে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, তার জন্য তো আমি আছি। আমি ঠিক কেলিয়ে কাঁঠাল পাকিয়ে দেবো। ছেলে মরবে কিন্তু ঘুষে ছিড়বে না। আমার স্ত্রীর উপর আপনি ভরসা রাখতে পারেন স্যার। হ্যাঁ, তাছাড়া আপনার মতো পাকা মাথার মানুষ ওই ঠিকঠাক কাজ না দিতে পারলে আপনি কি আমাদের পয়সা দিয়ে রাখবেন? তবে সেদিন সমুদ্রের ধারে আপনি কিন্তু আমাদের খাবার দিয়েছিলেন। কেন কেন, কি বলতে চাইছেন বলুন তো? বলুন না। এই, মানে আমার স্ত্রী বলতে চাইছে, সেদিন ওই প্রবালের ছবিটা দেখে আপনি যে নাটকটা করলেন না, আমরা তো ভেবেছিলাম আপনি সত্যি সত্যি আমাদের থানা লক আপে নিয়ে যাবেন। কিন্তু তা না করে আপনার হোটেলে নিয়ে আসলেন। হ্যাঁ, আপনাদের দেখে আপনাদের কথা শুনে মনে হয়েছিল আপনারা আর্থিক দিক থেকে অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন, তাই কাজের অফারটা দিয়ে ফেললাম। খুব উপকার করেছেন স্যার, খুব উপকার করেছেন। আপনার এই উপকারের কথা আমরা জীবনে কখনো। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার ওই বিলাসীকে কেমন তৈরি করেছো সেটা স্যারকে দেখাও। দেখাচ্ছি, দেখাচ্ছি। বিলাসী, এই বিলাসী, স্যারকে একবার তোর খ্যান্তার বাহুটা দেখিয়ে দে না মা। দেখে নিন স্যার, দেখে নিন। এবার আপনার হোটেল রমরমিয়ে চলবে। আমার নাম সাধন সরকার মশাই, অসাধ্য সাধন করাই আমার কাজ। বিলাসীকে দিয়ে শুরু করুন, তারপর রানাঘাটের মালটা এসে গেলেই আপনার 16 কলা পূর্ণ হয়ে যাবে, একেবারে 16 কলা পূর্ণ। বিলাসী, বিলাসী। লাইনা বাবা, সব
জ্বালিয়ে দেবে বাংলাদেশ। সত্যি বলছিস সুদর্শন, তুই সত্যি বলছিস? সত্যি পবিত্র, সত্যি 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 সহেলীদের সংসারের উপর যেন অমঙ্গলের কালো ছায়া পড়েছে। সহেলীর হাজবেন্ড প্রবাল দা 6 মাসের পর নিখোঁজ, তার উপরে এত বড় ঘটনা ঘটে গেল কাল। বলে বাবা, মানে সহেলীর শ্বশুর মশাই এই জন্য থানায় ডায়েরি করেনি? দাদা তো প্রমোটার খোকনমানের নামে রানাঘাট থানায় মেসোমশাইকে ডায়েরি করতে বলেছে। দাদা যখন বলেছে তখন নিশ্চয়ই ডায়েরি করেছেন। কিন্তু ওই প্রমোটার খোকন মান্নাই যে কাল রাতে রানাঘাটের বাড়ি থেকে সহেলীকে অপহরণ করেছে, তা এই সমস্যা জানেন কেমন করে? আমি যে নিজের চোখে সহেলীকে নিয়ে যেতে দেখেছি মা। মেসোমশাই সরজলের রাতে বাজার থেকে চাল কিনে বাড়ি ফিরছিলাম, বাড়ির কাছাকাছি আসতেই দেখি একটা সাদা অ্যাম্বাসাডার গাড়ি আমার চোখের সামনে দিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম গাড়ির ভেতরেতে বৌমাকে অচৈতন্য অবস্থায় এড়িয়ে পড়ে থাকতে শয়তান খোকন মান্নাও সহেলীর পাশে বসেছিল যে। কোথায় কোথায় অগ্নি কোথায়? অগ্নির কাছে আমি জানতে চাইবো কেন এমন হবে, কেন আমার ছেলে এতদিন নিরুদ্দেশ হয়ে থাকবে, কেন রাতের অন্ধকারে চুরি হয়ে যাবে ঘরের বউ? কি করছে পুলিশ ডিপার্টমেন্ট? তোমরা এত বড় পোস্টে চাকরি করো, সিআইডির এত বড় অফিসার হয়ে তুমি কেন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ অগ্নিদেব মুখার্জি? কেন 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 বলেন মেসোমশাই, আমার দাদা অগ্নিদেব মুখার্জি সিআইডি অফিসার? হ্যাঁ তাই তাই। শয়তান খোকন মান্নার উপর রানাঘাট থানা যাতে সব সময় কড়া নজর রাখে সেই ব্যবস্থাই করে দিয়ে গিয়েছিল অগ্নি কয়েক মাস আগে। গতকাল রাতে রানাঘাট থানার বড়বাবুর কাছে সহেলীর মিসিং ডায়েরি করাতে গিয়ে আমি সব শুনেছি। আমি অগ্নির কাছে জানতে চাইবো কেন এমন হবে, কেন আমার ছেলে এতদিন নিরুদ্দেশ হয়ে থাকবে, কেন আমার বৌমাকে তুলে নিয়ে যাবে ওই রানাঘাটের খোকন মান্না? কেন কেন কেন? সত্যি অগ্নিদেবদাকে যতই দেখছি ততই শ্রদ্ধায় আমার মাথাটা ওনার পায়ে নুয়ে পড়তে চাইছে। এত বড় একজন সিআইডি অফিসারও যে গরিবদের জন্য জীবন উৎসর্গ করতে পারে, অনাথ আশ্রমের বাচ্চাদের দায়িত্ব নিতে পারে। গ্রেট, রিয়েলি ইউ আর গ্রেট অগ্নিদেবদা। গ্রেট না হলে আপনাকে দিয়ে দাদা ওইরকম একটা নাটক করাতে পারতেন না পবিত্রদা। দাদা যদি আপনাকে দিয়ে দীঘার সৈকত ওইরকম একটা ঘটনা না ঘটাতেন, তাহলে এতদিনে আমার সঙ্গে সুদর্শনের ডিভোর্স হয়ে যেতই। এখন ওসব কথা থাকবি পাশা, কত দূর থেকে মেসোমশাই এলেন এ বাড়িতে। যাও ওনার জন্য একটু চা করে নিয়ে এসো। না 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 না, আমার এখন এসব কিছু ভালো লাগছে না। আমি অগ্নির সঙ্গে দেখা করব। অগ্নি আমার ছেলেকে ফিরিয়ে দেবে, শয়তান খোকন মান্নার হাত থেকে বৌমাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেবে অগ্নি। তা না হলে আমি জলস্পর্শ করবো না। এ আমার প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা। না না, এখনই এত বড় প্রতিজ্ঞা করবেন না। তাহলে অফিসার অগ্নিদেব মুখার্জির ওপর অবিচার করা হবে, ওনাকে অসম্মান করা হবে। অনেক বড় কাজের দায়িত্ব উনি মাথায় তুলে নিয়েছেন। চাটা দাও। দাও নিন মেশমশাই, ট্রে থেকে চায়ের কাপটা তুলে নিন। কি হলো, চাটা খেয়ে নিন। ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না যে। ভালো কি আর আমারও লাগছে, কিন্তু কি করবেন বলুন, সবই অদৃষ্ট। আমি অগ্নিদেব বাবুর কাছ থেকে সব শুনেছি, সব জেনেছি। তাই আমাদের সবাইকে এখন খুব মাথা ঠান্ডা রেখে পথটা চলতে হবে। অগ্নিদেব বাবুর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজে লাগতে হবে, তা না হলে। আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কে আপনি? ওই যে বললাম অদৃষ্ট। আমি এক অতি সাধারণ মেয়ে ছিলাম, কিন্তু আজ আমি আর সাধারণ নই। অদৃষ্টের লিখনে বিধাতা পুরুষের বিচারে আজ আমি এক বন্দিনী নারী। তার মানে? মানে বুঝলেন না? মানে অগ্নিদেব মুখার্জির সংসার কাচায় মানবিকতার কারাগারে কর্তব্যের শৃঙ্খলে আজ আমি নজরবন্দি এক আসামি। আমার নাম সম্প্রীতি সেন। বাহ, বেশ সুন্দর কথা বলেন তো আপনি। না না, শুধু কথা না, কর্তব্যের ব্যাপারেও আমি যথেষ্ট সচেতন। তাই তো এবাড়ির কাজের ছেলেকে, মানে অগ্নিদেব বাবুর খুব কাছের জন পটলাকে বিদায় দিয়ে তার জায়গায় আমাকে জায়গা করে দিয়েছেন ওই অগ্নিদেব মুখার্জি। আমরা দীঘা থেকে ফিরে এসে পটলার জায়গায় ওনাকে দেখে খুব অবাক হয়ে গেছিলাম, তাই না বিপাশা? ঠিক তাই, কিন্তু পরে দাদার কাছে শুনলাম পটলার বেয়াদবিটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে দাদা নিরুপায় হয়ে পটলাকে দূর করে দেয় বাড়ি থেকে। একদম ঠিক কথা বলেছেন আপনি। আর তারপরেই মানে পটলার বিদায় হয়ে যাওয়ার পরেই পটলার জায়গায় আমার মানে সম্প্রীতির আবির্ভাব। এবং আবির্ভাবের লগ্ন থেকে উনি এ সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখেন না এই সম্প্রীতি দেবী।
নিয়মিত আদিবাসী পাড়ায় যাওয়া, বাগদি পাড়ার ছেলেদের সৎ পথে পরিচালিত করা, আমার অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশুনো করা, সব সব। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে পটলার মুখটা আর ওর স্বভাবের কথা আমাকে বড় চুলিত করে দেয়। ছেলেটার জন্যে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে আমার। ছেলেটার জন্য আমার খুব কষ্ট হয়। ওর জীবনের পরিণতির কথা ভাবলেই। দাদা কি হয়েছে তোর? পটলা, পটলার মতো একটা সামান্য ছেলের জন্য আপনি কেন এত দুশ্চিন্তা করছেন অগ্নিদেবদা? কি কি করেছে আপনার পটলা? আমার পটলা ভয়ঙ্কর অপরাধ করেছে পবিত্র। এমন অপরাধ করেছে যে না না না, পটলাকে আমি কোনোদিনের জন্য ক্ষমা করবো না, কোনোদিন না। কিন্তু পটলার অপরাধের পেছনে যে কারণগুলো সেগুলো একবারও বিচার করে দেখবেন না মিস্টার অগ্নিদেব মুখার্জি? আইন আদালতের বিচার পটলা মাথা পেতে মেনে নেবে, কিন্তু আমি বলছি শুনে রাখুন, আপনার কাছ থেকে কোনো রকম অবিচার পটলা কিন্তু কখনো কোনোদিনও মেনে নেবে না। কারণ পটলার কাছে আপনি ভগবান। সম্প্রীতি দেবী, পটলা তার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছে। কথাটা মনে রাখবেন, মনে রাখবেন কিন্তু। অগ্নি, অগ্নি, বলো না, আমার ছেলে প্রবালের কোনো সন্ধান পেলে বাবা? মেসোমশাই, আমি আপনাকে কেমন করে বোঝাবো? সোহেলিকে নিয়ে ওই প্রমোটার খোকন মান্না কোথায় গেল অগ্নিদেবদা? কেন তোমরা আমাকে ভেবে প্রশ্ন মানে জর্জরিত করছো? সোহেলি আমাদের একমাত্র বোন দাদা। I know that very well. আমি জানি আমার এখন অনেক কাজ, এর সব কাজ যে আমাকে শেষ করতে হবে সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। দাদা, সুদর্শন, তোরা একটু ওপরের ঘরে কিংবা একটু বাইরে পবিত্র আমাকে একটু একা থাকতে দেবে ভাই, একটু একা। হ্যাঁ, সেটাই ভালো হবে সুদর্শনবাবু। আপনারা সবাই ওপরে কিংবা ভেতরে কোথাও একটু যান। বিপাশা, আমি ওপরে বিছানাটা রেডি করে রেখে এসেছি। মেসমশাই ভীষণ ক্লান্ত, ওনাকে নিয়ে যাও, একটু বিশ্রাম নেওয়ার ব্যবস্থাটা করে দাও। আমি অগ্নিদেব বাবুর সঙ্গে কিছু জরুরি কথা সেরে এক্ষুনি উপরে যাচ্ছি। ঠিক আছে, তাই যাচ্ছি। চলুন মেসোমশাই। বেশ, তাই চলো মা। এই পৃথিবীতে যে আমার আর আপন বলে কেউ রইল না, কেউ রইল না। চল সুদর্শন, আমরাও যাই। চিন্তা করবেন না অগ্নিদেবদা, আপনার এই বিপর্যয়ে আমি আপনার পাশে আছি, সারা জীবন থাকবো। দাদা, আমিও আছি তোর পাশে। আমি তোর অসফল ভাই হতে পারি, কিন্তু তোর জন্য, আমার বোন সহেলি ভগ্নিপতি প্রবালের জন্য, তোর এই অসফল ভাইটা আজ তার জীবনটাকে তোর কাছে বাধা দিয়ে গেল রে। সারা জীবনের জন্য বাধা দিয়ে গেল। অনেক দেরি করে ফেললি রে সুদর্শন, অনেক দেরি করে ফেলেছিস। ঠিক আছে, তবু মেনে নিলাম। আয় কাছে আয়। ভাবতে পারছেন সম্প্রীতি দেবী কি কাণ্ড আপনি ঘটিয়েছেন? কল্পনা করতে পারছেন? আমাকে জীবনের কি কঠিন বাস্তবের মুখোমুখি আপনি দাঁড় করিয়ে দিলেন, অনুমান করতে পারছেন? আমাকে জেলখানার অন্ধকারে পাঠিয়ে দিচ্ছেন না কেন আপনি? কেন এইভাবে বাড়িটার মধ্যে নজরবন্দি করে রেখেছেন? আমাকে আমার শাস্তির হাত থেকে বাঁচাতে চাইছেন কেন আপনি? আপনাকে আমি কোনোদিনই শাস্তির হাত থেকে বাঁচাতে পারবো না। আদালত আপনার বিচার করবে, তারপরে আইন যা শাস্তি দেওয়ার তাই দেবে। তাহলে সেই আইনের সাহায্য নিচ্ছেন না কেন? কেন একটা খুনিকে তার শাস্তিটা পেতে দিচ্ছেন না? এভাবে তো হয় না, না হয় না এভাবে। আমি অন্ধ ধৃতরাষ্ট্র নই। আপনি আমার ভগ্নিপতিকে খুন করেছেন, আইনের চোখে আপনি অপরাধী নিশ্চয়ই। কিন্তু যে কারণে আপনি খুন করতে বাধ্য হয়েছেন, যাদের জন্য আপনি খুন করতে বাধ্য হয়েছেন, আপনার আগে তাদের শাস্তি হওয়া দরকার মনে করি বলেই এখনো পর্যন্ত পুলিশের হাত করাটা আমি আপনার হাতে পড়িয়ে দিইনি। আপনি বিশ্বাস করেন, যে আমি বাধ্য হয়ে একদিন রাত্রে প্রবাল মিত্রকে খুন করে ফেরার হয়েছিলাম? আপনি বিশ্বাস করেন যে আমি বাধ্য হয়ে আপনার বোন সহেলি দেবীর স্মৃতির সিঁদুর মুছে দিয়েছি?
আমি সাধন সরকার, প্রতিমা সরকার, লালমোহন সাতটা চক্রান্তের শিকার হয়ে বাধ্য হয়ে একদিন রাত্রে আপনার ভগ্নিপতি প্রবাল মিত্রকে খুন করে ফেরা হয়েছিলাম। এই কথাটা আপনি বিশ্বাস করেন তো? করি, আপনাকে আমি বিশ্বাস করি, আপনার প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করি। কেন করছেন আমাকে বিশ্বাস? এমনও তো হতে পারে যে আমি যেটা বলেছি সেটা সত্যি না মিথ্যে, আমার সাজানো। আমি যে কোনো কারণেই হোক নিজেকে আড়াল করার জন্য আপনার ভগ্নিপতি প্রবালবাবুর নামে মিথ্যে করে কুৎসা গাইছি। প্রবালবাবু সেই রাত্রে মদ্যপ অবস্থায় আমার নারীত্বের অপমান করতে এসেছিল, এই কথাটা সত্যি না, আমার বানানো। আপনার ভগ্নিপতি প্রবালবাবু সম্পূর্ণ নির্দোষ। আর তাই যদি বলেন মিথ্যাচার তো আমি করেছি আপনার সঙ্গে, দিনের পর দিন মিথ্যে কথা বলেছি। যদি আমি সম্প্রীতিশীল, আমি মিথ্যে কথা বলি না, আমি মিথ্যেকে ভীষণ ঘৃণা করি। অথচ কি দুর্ভাগ্য আমার যে সেই মিথ্যেটাই আমার জীবনের সঙ্গে বেশ কিছুদিনের জন্য হলেও জড়িয়ে। একটা সাংঘাতিক অপরাধ করে এসে মহিলা হয়ে দিনের পর দিন পুরুষের ছদ্মবেশে থেকে আপনাকে ঠকিয়েছি অগ্নিদেব বাবু। তাহলে আমি মিথ্যাচার করেছি এটা জানার পরেও আপনার ভগ্নিপতি প্রবালবাবু নির্দোষের কথাটা বিশ্বাস না করে আমাকে বিশ্বাস করছেন কেন? আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি আমার সঙ্গে মিথ্যাচার করেছেন, সব ঠিক। তবু একটা কথা আমি আপনাকে বলছি, শুনুন। আমি না পটলার মধ্যে একজন সত্যিকারের মানুষকে খুঁজে পেয়েছি, একজন প্রকৃত মানুষ, সৎ, স্বচ্ছ, নির্মল, কর্তব্যপরায়ণ মানুষ। আর সেই মানুষটাকে যে আমি ভালোবেসে ফেলেছি। এখন কোন অপরাধে আমি তাকে শাস্তি দেব, আমি তাকে নির্বাসন দেব বলতে পারেন? কিন্তু সমাজের মানুষ যখন জানতে পারবে যে আপনি একটা খুনিকে তার শাস্তির হাত থেকে আড়াল করতে চাইছেন, যখন সুদর্শন, বিপাশা, পবিত্র সবাই জানতে পেরে যাবে যে আপনি সেই খুনিটাকে ভালোবেসে ফেলেছেন, তাকে শাস্তির হাত থেকে বাঁচাতে চাইছেন, যখন এবারে প্রত্যেকটা মানুষ একদিন জানতে পেরে যাবে যে আপনার ভগ্নিপতি প্রবাল মিত্রের খুনি আমি, সম্প্রীতি সেন, তখন সমাজ হয়তো আমাকে খারাপ বলবে, আমার নামে কুৎসা রটাবে, আমার পরিবারের সবাই হয়তো আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। আমার একমাত্র বোন হয়তো কোনোদিনও আমার মুখদর্শনও করবে না। তখন কি করবেন আপনি? আমার বোন যদি কোনোদিনও আমার মুখ দেখতে না চায়, দেখবেন না। সমাজ যদি আমার গায়ে থুতু ছেটায়, সমাজের সবাই আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেও আমি আমার বিচারের পথ থেকে 1 ইঞ্চিও সরে দাঁড়াবো না। ব্যতিক্রমী চরিত্র হয়ে আমি বেঁচে থাকবো এই স্বার্থপর সমাজের মুখে। আপনি মানুষ না, আপনি ভগবান। আমি জানি না, আমি সত্যি জানি না যে আমার এই অভিশপ্ত জীবনের কি পরিণতি হতে চলেছে, কি পরিণতি আমার জীবনের হবে আমি সত্যি জানি না। তবু আজ একটা কথা বলছি, শুনে রাখুন। যে পরিণতি হোক, খুনের অপরাধে যদি আমার ফাঁসি হয়ে যাক, আমার একটুও কষ্ট হবে না, একটুও দুঃখ পাবো না। কোনো অভিযোগের আঙুল তুলে বিচারের বাণীকে আমি এতটুকু অসম্মান, এতটুকু অপমান করব না। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পরে নেবো আর বলবো, মরণ রে তুই মম শ্যাম সমানা। সম্প্রীতি। কারণ কেন জানেন? একটা মানুষের এই পৃথিবীতে জন্মানোর পর সাধারণত যা যা পাওয়া উচিত আমি তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি। এই জীবনে আমার অনেক বেশি পাওয়া হয়ে গেছে। সে পরম পাওয়া হচ্ছে তুমি, আমার জীবন, আমার ভালোবাসা, আমার প্রেম, আমার নিঃশ্বাস, আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার ভগবান। একটুও কষ্ট হবে না মরতে, আমি তোমাকে পেয়ে গেছি জীবনে, আমার আর কিচ্ছু চাই না। না, আমাকে এভাবে মুহূর্তে সিংহাসনে বসিয়ে ছোট করো না। আমার দর্শন বাস্তবের কষ্টি পাথরে যাচাই করা দর্শন। এই দর্শন আমি সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দেব, বুঝিয়ে দেব যে রক্তের সম্পর্কটাই আসল সম্পর্ক না, আসল সম্পর্ক হচ্ছে মানবিক সম্পর্ক। আসল দর্শন মানবিক দর্শন। যারা তোমার জীবনে এই অন্ধকার এনে দিয়েছে তাদের প্রত্যেককে আমি সেই দর্শনের যুপকাষ্টে ফেলে শাস্তি দেব। ফাঁসি যদি হতেই হয়, তোমার আগে ফাঁসি হবে তাদের। সাধন সরকারের ফাঁসি, প্রতিমা সরকারের ফাঁসি, লালমোহন সাঁতরার ফাঁসি। ঠিক বলেছো তুমি। ওই সাধন সরকার, প্রতিমা সরকার, লালমোহন সাঁতরাদের এ সমাজের বুকে বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু তোমার আমার বাঁচার অধিকার আছে, প্রয়োজন আছে। শোনো, গতকাল রাত্রে রানাঘাটের বাড়ি থেকে আমার বোন শৈলীকে খোকন মান্না নামে এক প্রমোটার অপহরণ করে নিয়ে যায়।
পুলিশ ডিপার্টমেন্ট তন্ন তন্ন করে আমার বোনের অনুসন্ধান করছে এবং আমার বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দেবে। জিতু, কিন্তু সহেলিকে ফিরে পাওয়ার আগে ওই রানাঘাটের খবর মানে যদি সহেলির ইজ্জতটা লুট করতে উদ্যত হয়? না না, তা হবে না। যদি সহেলি নিজের মান সম্মান বাঁচানোর জন্য বাধ্য হয়ে রানাঘাটের খবর মান্নাকে খুন করে ফেলে? আমার বোন এমন কাজ করবে? খোকন মান্নার স্ত্রীর যদি কোনো বড় ভাই থেকে থাকে, তিনি যদি তখন সহেলিকে খুনি বলেন খুনি বলে সহেলির বিচার চাই বিচারে সহেলির মৃত্যুদণ্ড চাইবে, এটাই তো স্বাভাবিক। এই সমাজের প্রত্যেকটা মানুষ তখন চাইবে সহেলির বিচার হোক এবং সেই বিচারে সহেলির মৃত্যুদণ্ডই হোক। কারণ খোকন মান্নার স্ত্রীর যদি কোনো বড় ভাই থেকে থাকেন, তিনি হবেন সমাজের আর 5টা সাধারণ মানুষের মতো বড় ভাই। সহেলির দাদা অগ্নিদেব মুখার্জির মতো খুনের কারণ কেউ খুঁজে দেখতে পারে না। একটা অসহায় নিরুপায় মেয়ের কথা তিনি কখনো ভাববেন না, অগ্নি ভাবতে পারে না। কোন বাচ্চা? সহেলির কোনো খবর মনে হচ্ছে? তাড়াতাড়ি দেখো। চলো। ইয়েস, সিআইডি অফিসার অগ্নিদেব মুখার্জি স্পিকিং। কোথায় আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে আমি এখনই রওনা হচ্ছি। কার ফোন? সহেলির কোনো খবর পেলে? এখনই কিছু বলবো না, গাড়িতে যেতে যেতে সব বলছি, শুধু এইটুকু জেনে রেখে দাও, এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা হতে হবে। কোথায় রওনা হতে হবে? হোটেল বালুকা বেলা, দীঘা। আর সেখানে আমি একা যাবো না, তুমিও যাবে আমার সঙ্গে। চলে এসো, কুইক। এবার আমার ব্যাপারটা মিটিয়ে দাও বস, আমার কাছে রাতের মধ্যেই রানাঘাট ফিরে যেতে হবে। আজকে রাতটা থেকে গেলে ভালো হতো না ভাই খোকন? আসলে হোটেলের মালিক চঞ্চলবাবু বললেন তোমার 50,000 টাকাটা কাল সকালে পেমেন্ট করবেন। এই তো গুরু বেলায় না কথা বলছো সালা, কত রিস্ক নিয়ে মালটাকে রানাঘাট থেকে নিয়ে এলুম গেল। আরে জানি এসব কাজে তুমি যে একবারে মাস্টারপিস তা তো আমি জানি। তুমি আমার 1 নম্বর চেলা। কিন্তু টাকাটার জন্য কাল সকাল পর্যন্ত তোমাকে অপেক্ষা করতেই হবে ভাই খোকন, এছাড়া যে কোনো উপায় নেই। কেন? এত বড় হোটেলের মালিক চাকলাদার বাবু, আর আমার সামান্য 50,000 টাকা দিতে পারছেন না? পারতেন যদি না আজ বড়দিন হতো, আর সারা রাত ধরে হোটেলে বড়দিনের পার্টি হবে কিনা, অনেক টাকা খরচা। তাই ওই সারা রাত ধরে নাচ গান হবে, কলকাতাকে নতুন নাচের দল আসছে। ওই আবার আমার বাঁচকের পাতাটা নাচছে, আবার নাচছে। হবে না, হাত দিয়ে চোখ চিপে কোনো লাভ হবে না সাধন বাবু, আপনার চোখের পাতা নেচেই যাবে হেড ম্যানেজার বাবু। এ হচ্ছে চরিত্রের দোষ। বিলাসী জিনিস যা খেলোর কিন্তু চালাচ্ছেন আপনি, অত চোখের কাজগুলো চোখ তো দম দেওয়া পুতুলের মতো নাচবেই। তার মানে বিলাসীর সঙ্গে তোমার কি চলছে? সাগর ডিস্কো চলছে, ডিস্কো মহব্বত চলছে মাসি, মহব্বত। বিশ্বাস করো প্রতিভা, সব মিথ্যে কথা বলছে। আমি বিলাসীর সঙ্গে একটা কথাও বলি না। না, এটা কিন্তু সত্যি কথা মাসি, ওই বিলাসীর সঙ্গে মেশো, একটাও কথা বলে না। কিন্তু কি? চোখে কথা বলে, মুখে কিছু বলে না, মন নিয়ে খেলা করে, ওর চরিত্র ভালো না। চোখে কথা বলে, মুখে কিছু বলে না, মন নিয়ে খেলা করে, ওর ক্যারেক্টার ভালো না। না ছাড়বো না বিলাসীকে, আমি কিছুতেই ছাড়বো না। খুন করে ফেলবো আমি বিলাসীকে। না, তা হবে না। বিলাসীকে খুন করে ফেললে আমার ব্যবসার ক্ষতি হবে। কিন্তু হারামজাদি যে আমার সাধনকে আমার কাছ থেকে ফুসলে নিতে চাইছে স্যার। বাজে কথা বাদ দিয়ে কাজের কথা বলছি, শুনুন। আর কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে নাচ গানের টিম নিয়ে মিস রহস্য এসে পড়বে আমার এই দীঘার বালুকা বেলা হোটেলে। সারা রাত পার্টি চলবে। পার্টি শেষ হয়ে গেলে মিস রহস্যকে কনভিন্স করে আমার এই হোটেলে পাকাপাকি ভাবে রেখে দেবো। মিস রহস্যকে আমার প্রস্তাবে রাজি করানোর কাজটা আমি আপনাকে দিতে চাই মাসি। মাসি, আপনি আমাকে মাসি বলছেন স্যার? কেন, আপনার আপত্তি আছে? না, আপত্তি কিছু নেই। তবে মাসি বেশি যা খুশি। বাবা, খুব সুন্দর। স্যার বললে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ। সালা কেষ্ট করলে লীলা, আমি করলি দিলা, তাই না মাসি? হ্যাঁ, তাই। আপনি ওনাকে মাসি বলবেন না। আর শুনলেন না মোহন বাবু, আজ রাতে বড়দিনের পার্টিতে মদ খেয়ে কোনো রকম বেচাল কিছু করলে আমি কিন্তু আপনাকে ঘাড় ধরে হোটেলের বাইরে বের করে দেবো। করবো না, কোনো বেচাল করবো না। আজ রাতে 2 চোখ ভরে আমি মিস রহস্যের নাচ দেখবো, আর এক কোণে বসে আদা কুচি দিয়ে বাংলা মাল খাবো। দিন না স্যার 50 টাকা। আবার টাকা? সাধন বাবু, ওনাকে 50 টাকা দিয়ে দিন। টাকা, এই নাও টাকা। মিস
মিস রহস্য নাচ গান শেষ হয়ে গেলে আমি তোকে আমার নাচন দেখাবো শালা। এই! আমার সংসারে আগুন দেওয়ার চেষ্টা করছো তুমি শালা ল্যাংড়া। আমার টাকাটা আজ রাতে দেওয়া গেল না স্যার। না, দেওয়া যাবে না। মিস রহস্যকে অনেক টাকা পেমেন্ট করতে হবে, আজ রাতে তোমার টাকাটা কাল সকালে পেয়ে যাবে খোকনবার না। যাও। এসে গেছে জয় শ্রীরাম। মিস রহস্য তার দলবল নিয়ে এসে গেছে স্যার। মিস রহস্য এসে গেছে? হ্যাঁ জামাইবাবু, সঙ্গে অনেক পুলিশ এসেছে। পুলিশ? সত্যি তো হোটেলে পুলিশ কেন আসবে? বোকার মতো কথা বলছেন কেন ম্যানেজার বাবু? অত বড় অমন নামি ডান্সার মিস রহস্য, তাকে প্রোটেকশন দেবে না পুলিশ ডিপার্টমেন্ট? ঠিক কথা, ঠিক কথা। আচ্ছা স্যার, স্যার মানে যে লোকটা রানাঘাটের মেয়ে ছেলেটাকে নিয়ে মানে প্রমাণের বউকে নিয়ে হোটেলে 6 নম্বর ঘরে ভিতর থেকে ছিটকিনি তুলে গ্যারেজ হয়ে আছে, লোকটা কি স্যার? কেন? না মানে লোকটাকে দেখে মনে হলো হুমড়া চুমড়া কেউ হবে তাই। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। ওই লোকটা মিস রহস্যের মেন সিকিউরিটি অফিসার। মিস রহস্যের নিরাপত্তার কারণ উনি সকালেই এসে গেছেন। তাহলে চলুন সবাই, চলো প্রতিমা, চলো পার্টির ব্যবস্থা তদারকি করতে, চলো আমরাও পা বাড়িয়ে দিই। ব্যাংকোয়েট হলের উদ্দেশ্যে টুডেস নাইট মিস রহস্য নাইট। আমি মিস রহস্য বলছি। আজ আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে দীঘার এই বালুকা বেলা হোটেলের ব্যাংকোয়েট হলে পদার্পণ করলাম। আজকের দিনটার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে প্রতীক্ষার দিন গুনেছি। প্রতীক্ষার এই দীর্ঘ পথ চলতে চলতে আমাকে অনেক ঘটনার সম্মুখীন হতে হয়েছে, অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি আমি। অপমান, লাঞ্ছনা, নির্যাতন যেমন পেয়েছি কারোর কারোর কাছ থেকে, তেমনি একজনের কাছ থেকে অনেক ভালোবাসাও পেয়েছি। যে ভালোবাসা আমার জীবনের পরম পাওয়া হয়ে থাকবে। বৈচিত্র্যময় আমার জীবন এরপর কোন স্রোতে বয়ে যাবে সেটা আমি নিজেও জানি না, তবে যে ধারাতেই বয়ে যাক না কেন আমি সেটা হাসি মুখে মাথা পেতে মেনে নেব। কারণ আমি জানি আমার ইচ্ছেতে চলার দিন আমার শেষ হয়ে গেছে। তাই এবার আমি আমার উদ্দেশ্য সাধনের কাজে নিজেকে নিবেদন করছি। রহস্য, 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 মিস রহস্য। রহস্য, রহস্য। নিশুতি রাতে রহস্য, সময় নেই হাতে। রহস্য, নিশুতি রাতে রহস্য, সময় নেই হাতে। রহস্য, মনে মনে জমা ব্যথা, বুকের ব্যথা আগুন জেলে। ছারখার তোলপাড় সবকিছু একাকার করে দেবো ছারখার। রহস্য, রহস্য। রহস্য, সময় নেই হাতে। রহস্য, মনে মনে জমা ব্যথা, বুকের ব্যথা আগুন জেলে। ছারখার তোলপাড় সবকিছু একাকার করে দেবো ছারখার। রহস্য, অসাধারণ মিস রহস্য। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আজ অনেকদিন পর আপনাদের সবাইকে একসঙ্গে দেখতে পেয়ে খুব
ভালো লাগছে আজ আমি খুব খুশি হয়েছি, খুব খুব খুব। তার মানে মিস রহস্য এই কথা বলছি কেন সাধন? বলুন না, আমরা কি আগে ওনাকে কখনো দেখেছি? না তো, আজই তো ওনাকে প্রথম দেখলাম। না, আমি যেমন আপনাদের সবাইকে খুব ভালো করে চিনি, তেমনি আপনারাও সবাই আমাকে খুব ভালো করে চিনি। কে কে আপনি? বলবো, সব বলবো আজ রাত্রে। একটু একটু অপেক্ষা করুন, সব রহস্যের সমাধান হয়ে যাবে আজ রাত্রে। সব কৃতকর্মের ফল পেয়ে যাবেন আজ রাত্রে। আর সেই মহৎ কার্য সাধন করবো আমি, মিস রহস্য। তৈরি হও সাধন সরকার, তৈরি থেকে প্রতিমা সরকার। হ্যালো, লালমোহন সাঁতরা স্যার, আপনিও তৈরি হয়ে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। এইসব কথার মানে কি সাধন? মেয়েটা আসলে কে গো? বলুন না, মেয়ে ছেলেটা আসলে কে? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি শুধু জানি আর এক মুহূর্তেই হোটেল বালুকা বেলা থাকলে চলবে না। চলুন চলুন চলুন। না মিস্টার সরকার, তা হবে না। এখান থেকে পালাবার চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ হোটেলের চারদিক পুলিশ ঘিরে রেখেছে। কে কে আপনি? আপনি তো ওই রানাঘাটের মেয়ে ছেলেটাকে নিয়ে সকাল থেকে হোটেলের 6 নম্বর ঘরে ভর্তি করতে ঢুকেছিলেন। সেই সকালে ঢুকলেন আর এই রাতে বেরোলেন? আপনার ক্ষমতা আছে মশাই। ঠিক বলেছিস তুই, ক্ষমতা আছে বলেই তো রানাঘাটের মেয়েটাকে আমি ইজ্জত হারানোর হাত থেকে বাঁচাতে পেরেছি। ক্ষমতা আছে বলেই তো রানাঘাটের মেয়েটাকে অপহরণ করার অপরাধে খোকন মান্নাকে আমি স্ত্রী ঘরে পাঠাতে পেরেছি। ক্ষমতা আছে বলেই তো তোদের সবকটাকে এই হোটেলে আমি নজরবন্দি করে রাখতে পেরেছি। তার মানে মিস্টার চক্রধর আপনি? আমি এই বালুকাবেলা হোটেলের মালিক না, এই হোটেলের মালিক সে যে তোদের চাকরির লোভ দেখে আটকে রেখেছিলাম আমি আজকের দিনটার জন্য। আর উনি কে? আমি তোদের বাবা রে, তোদের বাবা সিআইডি অফিসার অগ্নিদেব মুখার্জি। আর এই হোটেলের 6 নম্বর ঘরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে মেয়েটাকে নিয়ে আমি সময় কাটালাম, তোর এজেন্ট খোকন মান্না তোর কথায়, যাকে গতকাল রাতে রানাঘাটের বাড়ি থেকে নাকে ক্লোরোফর্ম মাখানো রুমাল চেপে অচৈতন্য করে এই হোটেলে নিয়ে আসে, সে মেয়েটার পরিচয় জানিস? সে আমার একমাত্র বোন রে, আমার একমাত্র বোন। তোদের জন্য একটি নিষ্পাপ মেয়ের স্মৃতির সিঁদুর মুছে গেছে। তার মানে তোদের জন্য আজ থেকে প্রায় 6 মাস আগে প্রবাল মিত্রকে খুন করে একটি নিরপরাধ মেয়ে ফেরার হয়ে গেছে, ফেরার। আর এই কথাটা বলার জন্য, ভালো করে বোঝানোর জন্য আমি এই হোটেলের 6 নম্বর ঘরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটালাম। 2000 টাকার বিনিময়ে আমার মায়ের পেটের বোনের সঙ্গে আমি ফুর্তি করতে ঢুকি নিলে জানোয়ার। সব মিথ্যে। আপনি বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। আপনার বোন যেদিন আমার বাড়িতে এসেছিল, আমি বলেছিলাম প্রবাল বলে কাউকে আমরা চিনি না। হ্যাঁ, আমরা প্রবাল বলে কাউকে চিনি না। সহ্য করতে পারছি না, মাথার ভেতরটা দপদপ করছে আমার। অফিসার চাকরাদার, জানাতে নিয়ে যান এখান থেকে। আমাদের থানায় নিয়ে যাবেন না স্যার, আমাদের থানায় নিয়ে যাবেন না। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো না। কি বলবো? ওই টাকা ছাড়া পুলিশের সঙ্গে কথা বলা যায় নাকি? তাহলে আমাদের বাড়িটাই ওনার নামে লিখে দাও না। বাড়ি মানে বর্ধমানে বাড়িটা ওনার নামে লিখে দেবেন? সে তো অনেক দাম। হোক দাম, তবে যদি উনি বাড়িটা নিতে চান, তাহলে আমরা এই যাত্রা বেঁচে যাবো। তুমি ঠিক বুঝছো প্রতিমা, তুমি ঠিক একদম ঠিক ঠিক। একটা কথা বলবো স্যার? কি কথা? আমার একটা বাড়ি আছে, অনেক বড় বাড়ি। ওই বাড়িতে গরু ছাগল মুরগিও আছে। বর্ধমানে মালতীপুরে অনেক বড় বাড়ি স্যার, অনেক টাকা দাম হবে। ওই বাড়িটা যদি সিআইডি অফিসারের নামে লিখে দিই, তাহলে কেসটা কিছু করা যায় না স্যার? কি করতে বলছেন? ওই আর কি, মানে যা আপনারা করেন আর কি, মানে বাড়িটা বিক্রি করে দিয়ে টাকাটা দুজনে ভাগ করে নিলেন আর আমাদের ছেড়ে দিলেন, এই আর কি, মানে যা আপনাদের নিয়ম আর কি। সামান্য ঘুষ দিয়ে যদি। তাই নাকি? শুনুন স্যার, শুনুন, কেসটাকে ঘুষ দিয়ে ধামাচাপা দিতে চাইছে, আপনাকে বাড়ি ঘুষ দিতে চাইছে। তাই নাকি রে জানোয়ার? আমাকে বাড়ি ঘুষ দিবি? এদিকে আয়। আমি তোকে তার চেয়ে অনেক বেশি টাকা দেবো, কিন্তু তুই কি পারবি আমার বোনের স্মৃতির সিঁদুর ফিরিয়ে দিতে? বল, পারবি না? বাঁচান! বৌদিরা, বাঁচান না! ও ভাই, আমাকে বাঁচাবে না? না, বাঁচাবে না।
আজ রাত্রে তোদের আর কেউ বাঁচাবে না রে লালমোহন সাঁতরা। 1.5 বছর বয়স থেকে যাকে কোলে পিঠে মানুষ করে বড় করে তুলেছিস, যাকে একদিন রাত্রে বিয়ের নামে পাকিস্তানের বাজারে বিক্রি করে দিতে চেয়েছিলিস, আমি সেই অভাগিনী সম্প্রীতি। শুধুমাত্র তোদের জন্য সমাজের বুকে আজ আমার পরিচয়, আমি খুনের আসামি সম্প্রীতি সেন। শুধুমাত্র তোদের জন্য একটা অসহায় মেয়ের স্মৃতির সিঁদুর মুছে দিয়ে তার জীবনে আমি অকাল বৈধ পরিণে দিয়েছি। কি অপরাধটা করেছিলাম? শুধু চর মেরেছি, সেদিন সবাই মিলে আমার পেট পাতে লাথি মেরেছিলিস। 5 লক্ষ টাকার বিনিময়ে আমাকে পাকিস্তানের বাজারে বিক্রি করে দিতে চাইছিলিস একদিন রাত্রে, মনে আছে? মোহন সাঁতরা, মিথ্যে করে আমার হবু শ্বশুর সেজে এসে আমার পেট পাতে লাথি মেরেছিল, মনে আছে? না 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 সম্প্রীতি, না 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 না, এখন এখানে এই সমস্ত উত্তেজনা বাড়ানোর কোনো মানেই হয় না। আদালত এদের বিচার করবে, তারপরে আইন যা শাস্তি দেওয়ার দেবে, শুধু তাই না। মনে রাখো, আইনের চোখে তুমিও কিন্তু অপরাধী। তবে আইনের প্রয়োগকর্তা আদালতের বিচারের আগে আমি তোমাকে সংসার আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবো। সংসার আদালতের চরিত্রটা তোমার কি বিচার করে সেটা দেখা আমার একান্তভাবে প্রয়োজন। অফিসার চাকলাদা, যান এদের নিয়ে গিয়ে পাশের ঘরে তালা বন্ধ করে রাখুন। আর সেই সঙ্গে যাওয়ার পর পাশের অন্য ঘরে বসে থাকা সম্প্রীতির এবং আমার আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সবাইকে এখানে পাঠিয়ে দেব। সংসার আদালতের বিচার প্রক্রিয়ার পর এদের সঙ্গে হবে আমার বোঝাপড়া। সংসার আদালতের বিচারকের ভূমিকায় বসে আজ আমি বিচার করব। বিচার আমার প্রেম, আমার ভালোবাসা, সম্প্রীতির বিচার। নিয়ে যান স্যার। ইয়েস স্যার, আপনারা সবাই চলুন। আদালত, বিচার, কেন এই প্রহসন অগ্নি? আমি তো সত্যি সত্যি একজন খুনি। তোমার বোনের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছি আমি, জনার্দন বিশ্বাসকে পুত্রহারা করেছি আমি। ওনারা কেন ক্ষমা করবেন আমাকে? তাই সংসার আদালতের কাঠগড়ায় তুলে শুধু শুধু আমার মানসিক শক্তিটাকে দুর্বল করে দিতে চাইছো কেন? আমাকে আমার কাজ করতে দাও সম্প্রীতি। তোমাকে ক্ষমা করা বা না করাটা কোনো প্রশ্ন নয়। আমি দেখতে চাই এরকম একটা জ্বলন্ত বাস্তব ঘটনাকে সংসার আদালতের চরিত্রটা কোন দৃষ্টি দিয়ে দেখে। আত্মকেন্দ্রিকতার চোখ দিয়ে, নাকি কোনো উদার মন নিয়ে? শিলা হবে এসব দেখে সমাজের একটা দুটো মানুষকে যাচাই করে সমাজের প্রত্যেকটা মানুষকে তুমি কোনোদিনও সন্তুষ্ট করবে না। তার চেয়ে আমার যা হওয়ার হোক, আমি তো বলছি সেটা মেনে নেব। আর তাছাড়া আমার জীবনের পরিণতি নিয়ে এই সমাজের মানুষের কি যায় আসে? এই পৃথিবীতে আমার আপন বলে কি আছে? এত বড় একটা বিশাল পৃথিবীতে একেবারেই তো একা আমি। সারা জীবন জেলখানার অন্ধকারে বসে চোখের জল ফেললে ওকে এক ফোঁটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে না আমার জন্য। এ কথা কেন বলছি সম্প্রীতি? আমি কি তোমার কেউ না? আমার ভালোবাসা কি তোমার মনটা এতটুকু ছুঁতে পারেনি? অনেক দেরি হয়ে গেছে। আজ যে আমি একেবারে নিঃস্ব একটা নারী, এ জীবনে তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই। আছে 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 সম্প্রীতি, তোমার তোমার চোখের জলকে আমি আমার জীবনের পরম সম্পদ করে রাখবো। তোমার চোখের জলকে মুক্ত মালা করে আমি আমার গলায় পরে নেব। কেন এত ভালোবাসলে আপনি? আমার যে নতুন করে বাঁচতে ইচ্ছা করছে তোমাকে সঙ্গে নিয়ে। তোমার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে দিশাহারা করে তুলেছে। কেন এত ভালোবাসলে আপনি? কেন? সম্প্রীতি, ব্যাপা মামা, কালীচরণদা তোমরা এসেছো? কতদিন পর তোমাদের দেখলাম গো। পারলাম না ব্যাপা মামা। তোমার দোয়া পুরুষ মানুষের ছদ্মবেশে সম্প্রীতি আর নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারলো না। এক মহাপুরুষের পাতা ভালোবাসার জালে আমি ধরা পড়ে গেছি। সম্প্রীতি, তুই পুণ্যবতী, তাই এমন মানুষকে খুঁজে পেয়েছিস। কিন্তু কিন্তু আমরা তো অত ভালো ভাগ্য করে আসি, তাই শুধু অপরাধের শাস্তি ভোগ করতেই চললাম। কালীচরণদা, আর কখনো হয়তো তোর সঙ্গে দেখা হবে না। ভালো থাকতেও বলবো না তোকে, সুখেও থাকতে পারবি না জানি। শুধু বলছি ভগবান তোর মঙ্গল করুন। শুরু হয়ে গেল বিচার, শুরু হয়ে গেল বিচার। খুনের আসামি সম্প্রীতি সেনের সংসার আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেল। আর এই বিচার প্রক্রিয়ায় সবার প্রথমে তুমি তোমার পাশে পেয়ে গেলে দুটি চরিত্র, ন্যাপা আর কালীচরণ, যারা দুজন এখনো তোমাকে নিরপরাধী মনে করেন। এবার সংসার আদালতে তৃতীয় চরিত্রের আবির্ভাব ঘটল। তিনি হলেন পুত্রহারা পিতা জনার্দন মিত্র, যার একমাত্র সন্তানকে তুমি খুন করেছ। সন্তান বলো না অগ্নি, বলো কুসন্তান।
সোহেলির কাছ থেকে আমি সব শুনেছি। ভালো করেছো মা, খুব ভালো করেছো। অমন সন্তান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। কেঁদো না মা, আজ তো তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, কারণ তুমি আমার খুব উপকার করেছো। প্রবালকে না মেশামশাই, আমাকে একটু বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, খুনটা কিন্তু আমি করতে চাইনি, আমি খুনটা করতে চাইনি। তবু বাবাজি, আমি সবার চোখের আড়ালে যাতে সন্তানের জন্য দুফোঁটা চোখের জল ফেলতে পারি, ভগবানের কাছে এই কামনাটুকু তুমি করো মা। আর আমি কিছু চাই না, কিছু না। জাস্টিস, জাস্টিস, একেই বলে যোগ্য বিচার। পুত্রহারা পিতাও তোমাকে ক্ষমা করে দিলেন। অগ্নি, আমি ওনার মুখ থেকে যা শুনলাম, সত্যি এটাও কি সম্ভব? সম্ভব সম্প্রীতি দেবী। আমিও এতদিন চোখ থাকতেও অন্ধ ছিলাম, কিন্তু আমার দাদা আমার চোখের সামনে থেকে অন্ধকার কালো পর্দাটা সরিয়ে দিয়েছে। আমি আমার দৃষ্টি ফিরে পেয়েছি। তাই সেই দৃষ্টি দিয়ে বলছি, আমার একমাত্র বোন সোহেলিকে চোখের সামনে দেখলে ওর জন্য বুকটা ব্যথায় ভরে উঠবে ঠিকই, তবু যা ঘটেছে তা হয়তো ভালোর জন্যই ঘটেছে। এর থেকে বেশি কিছু আমি বলবো না। ঈশ্বর, কি শুনছি এসব, এটাও কি সত্যি? এটাই সত্যি সম্প্রীতি দেবী, যে সত্যি মানুষ বলে না, আজ আমরা তাই বলছি। আপনার জায়গায় আমি হলে নিজের সম্মান বাঁচানোর জন্য এমন কাজই করতাম, তবু এটা অন্যায়। আমাদের দেশের আইন তাই বলবে, বিচারে যদি তোমার ফাঁসি না হয়, তবে ফিরে এসো আমাদের সংসারে। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করবো, সবাই। এরপরেও আমার জন্য অপেক্ষা করবে বিপাশা? এরপরেও? সম্প্রীতি, আমি ওদের সবাইকে চার দেয়ালের অন্ধকারের মধ্য থেকে বের করে এনে খোলা আকাশের নিচে দাঁড় করাতে পেরেছি। তাই ওরা সংকীর্ণতার গণ্ডি থেকে বেরিয়ে এসে উদার হতে পেরেছে। উদার। অগ্নি, আমি যা শুনছি বিশ্বাস হচ্ছে না। স্বপ্ন দেখছি না তো, স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন না সম্প্রীতি দেবী, এ সব সত্যি। যে সত্য দর্শনের পুরোহিত এই অগ্নিদেব মুখার্জি, পবিত্র আপনিও। আমরা সবাই আপনার কাছে আছি সম্প্রীতি দেবী। অগ্নিদেব তার চোখ কখনো মানুষ চিনতে ভুল করে না। তাই তো আপনার ভেতরের প্রকৃত মানুষটাকে আমরাও যে ভালোবেসে ফেলেছি। একটা দুর্ঘটনা কখনো সেই মানুষটাকে শেষ করে দিতে পারে না সম্প্রীতি। তাই বলছি, চিকিৎসার পরে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। আমরা সেই দিনটার জন্য প্রহর গুনব। সোহেলি, এটা কি করছো? এত বড় শাস্তিটা কি আমাকে না দিলে নয় অগ্নি? সোহেলিকে আমার সামনে নিয়ে আসুন, আমি পারবো না ওর সামনে দাঁড়াতে। মন শক্ত করো, মন শক্ত করো, না হলে আমার বোনটাকে আমি সামলাতে পারবো না। সোহেলির সামনে গিয়ে দাঁড়াবো কেমন করে? ওর চোখ দুটোর দিকে তাকাবো কেমন করে? আইনের প্রয়োগকর্তা আদালতের বিচারের সময় তো ওর সামনে তোমাকে দাঁড়াতেই হবে। তাহলে সংসার আদালতের কাঠগড়ায় কেন তুমি ওর সামনে দাঁড়াতে পারবে না? সোহেলির সামনে দাঁড়িয়ে কি বলবো? ওর যদি আমার কাছে কোনো রকম জিজ্ঞাসা থাকে, আমি কি উত্তর দেবো? আমি জানি না অগ্নি, আমি জানি না। আমিও জানি না, জীবনে এমন অভিজ্ঞতার সম্মুখীন তো কখনো হইনি। তাই বলতে পারবো না সোহেলি তোমায় কি জিজ্ঞাসা করবে আর তুমি তার কি উত্তর দেবে। তবে এমন একটা জ্বলন্ত বাস্তব ঘটনার সম্মুখীন যখন একবার হয়েছি, তখন এর সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না। আমি দেখতে চাই মানুষের বিবেক, মনুষ্যত্ব বেঁচে আছে না মারা গেছে। আমি এর শেষ দেখব। সোহেলি, সোহেলি, বোন আমার, আয় রে আয় আয়। সম্প্রীতি সেন, তোর স্বামীর হত্যাকারী, তোর জন্য কেন অপেক্ষা করে আছে। একটিবার এসে তুই ওনার সাথে। কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলবে না? শাস্তি দেবেন আমাকে? আমি তোমার স্মৃতি সিঁদুর মুছে দিয়ে তোমার জীবনে অকাল বৈধব্য এনে দিয়েছি, তার জন্য আমাকে অভিশাপ দেবে না? কিন্তু কি করবো বলো তো বোন, আমার কাছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমিও তো তোমারই মতো একজন নারী। সেই নারীত্বের অপমানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, আমার ইজ্জতটা রক্ষা করার জন্য আমি এই পাপ কাজটা করে ফেলেছি। সেজন্য তুমি আমাকে কখনো কখনো ক্ষমা করো না। সোহেলি,
অগ্নি, সহেলি কথা বলছে না, ও কথা বলছে। সহেলি প্লিজ কথা বলো। চুপ করে দেখো না, কথা বলো। আমি বলছি তুমি ক্ষোভের আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমি বলছি আমাকে খুন করো, খুন করে তুমি তোমার স্বামী হত্যার প্রতিশোধ নাও। এই পাপের বোঝাটা আমি আর বইতে পারছি না, আমার বড্ড ক্লান্ত লাগছে। আমি তোমার পায়ে ধরে বলছি আমাকে মুক্তি দাও সহেলি, আমাকে মুক্তি দাও। আপনি উঠুন সম্প্রীতি দেবী, আমার পা ছেড়ে দেন। দাদা আমাকে সব বলেছে, বড় বোন আপনি, আমার পায়ে ধরে আমাকে আর পাপীর ভাগী করবেন না। বোন রে, তুই তো আমাকে জিতিয়ে দিলি রে, জিতিয়ে দিলি। সংসার আদালতের বিচার প্রক্রিয়া শেষ হলো, আর এই বিচার প্রক্রিয়ায় প্রবাল মিত্রকে খুন করার অপরাধে বিচারাধীন আসামি সম্প্রীতি সেনকে সংসার আদালতের প্রত্যেকটি চরিত্র ক্ষমা করে দিলেন। এবার আইনের প্রয়োগকর্তা আদালতের বিচারের অপেক্ষায় থাকতে হবে আমাদের। যাওয়ার সময় হলো বিহঙ্গের, এখনই কুড়ায় রিক্ত হবে স্তব্ধ গীতিভ্রষ্ট নীড়, পরিবে ধুলায় অরণ্যের আন্দোলনে। শুষ্কপত্র জীর্ণ পুষ্প সাথে পথ চিহ্নহীন শূন্যে যাবে উড়ে, রজনী প্রভাতে অস্ত সিন্ধু পরপারে। এবার আমাকে আমার শেষ কর্তব্যটুকু পালন করতে দিন সম্প্রীতি দেবী। প্রবাল মিত্রকে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করছি। তাই করুন, তাই করুন অফিসার অগ্নিদেব মুখার্জি, আমাকে গ্রেপ্তার করে অন্ধকার কারাগারে নির্বাসন দিন। আমাকে আমার পাপের শাস্তিটা ভোগ করতে দিন। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না সম্প্রীতি? খুব কষ্ট হচ্ছে। তোমার এমন সুন্দর খোলা পৃথিবীর নীল আকাশ থেকে অন্ধকারে হারিয়ে যাব আমি অগ্নি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আসলে আসলে আমার আর অপরাধটা কোথায় বলো, এই কটা মাসে তুমি যে আমাকে ভীষণ লোভী করে দিয়েছো। প্রকৃত জীবনের লোভ, প্রকৃত ভালোবাসার লোভ, প্রকৃত একটা পরিবারের লোভ, আমার ওই সব ছেড়ে আমি অন্ধকারে হারিয়ে যাবো অগ্নি, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো না, মাত্র তো কয়েকটা বছর, দেখুন দেখতে দেখতে ঠিক কেটে যাবে। তোমার অনাথ আশ্রমের বাচ্চাদের বলো অগ্নি, পটলার মতো ওদের সম্প্রীতি আন্টিও খুব বেয়াদবি শুরু করেছিল, তাই তুমি রেগে গিয়ে সম্প্রীতি আন্টিকেও ওদের তুত্তুর করে তাড়িয়ে দিয়েছো। আরেকটা কথা, আমি যে খাটটাতে শুই, মানে এতদিন শুতাম আর কি, ওই খাটের নিচে দেখবে একটা কালো রঙের ব্যাগ রাখা রয়েছে। প্রথম দিন তোমাদের বাড়িতে ঢুকেছিলাম না কাঁধে নিয়ে, ওই ব্যাগটার মধ্যে আমার সেই অভিশপ্ত বিয়ের কিছু গয়না আমি খুব যত্ন করে লুকিয়ে রেখেছি। ওগুলো ওগুলো এই জীবনে আমার আর কোনোদিন কোনো কাজে আসবে না। ওই গয়নাগুলোকে বিক্রি করে ওই টাকা দিয়ে আমাদের অনাথ আশ্রমের বাচ্চাগুলো। বেশ, তোমার যখন তাই ইচ্ছে, আমি তোমার ইচ্ছের অমর্যাদা কখনোই করবো না। চলো, যেতে যখন হবে তখন না শুধু শুধু দেরি করে লাভ কী হবে? চলো, নিয়ে চলো। দেখছো না জেলখানার অন্ধকার ঘর খুলে বিচারবাবু বসে আছে, আমার বিচার করবে বলে। নিয়ে চলো। তাই চলো, যাওয়ার সময় জেনে যাও আমার পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা করবে, আর সেই সঙ্গে আমিও তোমার জন্য অপেক্ষা করবো, তোমার ফেরার অপেক্ষা। আমিও সেই আশাতেই থাকবো। জেলখানার কালো অন্ধকার থেকে তোমার খোলা পৃথিবীর নীল আকাশে তোমাদের সবার কাছে ফেরার অপেক্ষায় থাকবো।
তোমার কাছে ফেরার অপেক্ষায় থাকবো। আর মাঝখানে এই কটা বছর কাটাবো কি করে? কেন, আমার বুকের মধ্যে যত্ন করে রাখা আছে তোমার শেখানো সেই গান। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প। হীরের মতো কটা দিন চুপি সারে কোথায় হয় লীন। অফিসার চাকলাদার, হাত করাটা দিন। চলে এসো সম্প্রীতি, চলে এসো। আপনার নিকটবর্তী সমস্ত ক্যাসেটের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন কিরণ ভিসিডি। ভালো কথা, কিরণ ভিসিডি কেনার সময় কিরণ ট্রেডমার্ক দেখে নিতে ভুলবেন না। নামটা মনে রাখবেন, কিরণ ভিসিডি।